আসসালামু আলাইকুম। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আপনারা অনেকেই সংবাদপত্রের মাধ্যমে অবগত হয়েছেন যে বাংলাদেশে তৃতীয় একটি রাজনৈতিক জোটের সূচনা হয়েছে। কি সেই জোট? ভবিষ্যতে এই জোটের কি প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে এবং এই জোটটি কি আদৌ তৃতীয় কোনো শক্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই ব্যাপারটা নিয়ে আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব। আগে আপনাদেরকে বলেছি যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা বিশ্লেষণ যেটাই বলি না কেন করব, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে রাজনৈতিক দলটি সৃষ্টি হয়েছে এনসিপি, এই এনসিপি আজকে সম্ভাবনা আরো দুইটি দল, তার মধ্যে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই দুইটি দলকে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি জোট তৈরি করেছে। অনেকের ধারণা ছিল যে এনসিপি যেহেতু গণ অভ্যুত্থানের সৃষ্টি একটি দল, এই দলের অনেক জনপ্রিয়তা বা ম্যান্ডেট আছে জনগণের মধ্যে থেকে, তারা এই দলটি তৈরি করেছে, কাজেই তাদের পথ চলাটা হয়তো খুবই একটি মাইল ফলক হবে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গণ অভ্যুত্থানের দল হওয়ার পরেও তাদের যেরকম সাংগঠনিক কাঠামো দাঁড় করানো উচিত ছিল গোটা বাংলাদেশ ব্যাপী, সেটা তারা করতে পারে নাই। তারা বিভিন্ন বিতর্কে জড়িয়ে যায়। একটা পর্যায়ে তাদের মধ্যে আলোচনা শুরু হয় যে তারা জামাতের দিকে যাবে না বিএনপির দিকে যাবে। কেউ কেউ বলছিল যে তারা জামাতপন্থী, কেউ বলছিল বিএনপি পন্থী, এবং তারা নিজেরাও বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে এই জায়গায় তারা বেশি বিতর্কের সৃষ্টি করে। তারা একটা সময় জামাতের পক্ষে কথা বলে, আবার কখনো বিএনপির পক্ষে, কখনো জামাতের সমালোচনা করে, কখনো বিএনপির সমালোচনা করে। আসলে তাদের যে রাজনীতিটা তা নিজেরা ঠিক করতে পারছিল না। তো দীর্ঘদিন বিভিন্ন আলোচনা সমালোচনার পরে এই মুহূর্তে বলা যেতে পারে যে তারা তাদের রাজনীতিটা কোন দিকে যাবে সেটা অনেকটাই স্থির করতে পেরেছে। এবং শুধু গতানুগতিক নির্বাচনের সিটের জন্য নয়, তাদের চিন্তা যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা জায়গাটা দখল করা, এবং যেহেতু তারা এককভাবে সেই সক্ষমতা নাই, তার জন্য অপরাপর গণঅভ্যুত্থানের যে সাথে যারা সম্পৃক্ত ছিল বাকি দুটি দলের সাথে তারা জোট করেছে। এই জোটের পথ চলাটি কেমন হবে সেটা আগামী দিনই বলে দিবে। এই জোটে আরো কয়েকটি দলের আসার সম্ভাবনা ছিল। সেখানে নুরুল হক নূর, যাকে বলা যেতে পারে যে তাদের রাজনৈতিক গুরু, কারণ আজকে আক্তার, আজকে নাহিদ, আজকে সার্জিস বলেন বা হাসনাত বলেন বা মাহফুজ বলেন, তারা একসময় সবাই কিন্তু কোনো না কোনো ভাবে গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল। আবার গণ অধিকার পরিষদকে বলতে পারেন যে অনেক নেতা আছেন যারা একসময় শিবির থেকে তারা এই দলে এসেছেন, বা শিবির বিভিন্নভাবে তাদেরকে রাজনৈতিক সহযোগিতা করে আওয়ামী লীগের সময় এই দলগুলো সৃষ্টি করেছিল বলেও অনেকের কাছে অভিযোগ বলেন বা অনেকের কাছ থেকে এই দাবিগুলো এসেছে। সেই গণ অধিকার পরিষদও এখানে আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে তারা আসতে পারে নাই। এদিকে আবার আপ বাংলাদেশ, যারা সাবেক শিবির থেকে উঠে আসা, যারা গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছিল, এবং নাগরিক কমিটি যখন গঠন করা হয় সেই কমিটিতেও তাদের অনেক ভূমিকা ছিল। নাগরিক কমিটি থেকে যখন এনসিপি জাতীয় নাগরিক পার্টিতে কনভার্ট হলো এই সংগঠনটি, সেই সময় তাদেরকে নেওয়া হলো না। সাবেক শিবিরের একাংশ দেখে শিবির ত্যাগ দেওয়ার কারণে তাদেরকেও এই প্ল্যাটফর্মে বা এই জোটে আসার কথা ছিল। কিন্তু এনসিপির সাথে উদীয়মান যে তারুণ্যের আরেকটা শক্তি তৈরি হচ্ছে আপ বাংলাদেশ, তাদের রাজনৈতিক নেতাদের এতটাই মত পার্থক্য যে যার কারণে তারা এক মঞ্চে আসতে পারে নাই। অন্যদিকে নুরুল হক নূরের সাথেও তাদের রাজনৈতিক কিছু মতপার্থক্য আছে, যার কারণে তারাও এই জোটে আসতে পারে নাই। বিভিন্ন টানাপোড়েনের মাধ্যমে আপাতত তিনটি দলকে নিয়ে এই জোটে পথ চলে। সামনের দিনে হয়তো আরো বেশ কিছু সংখ্যক রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানকে ওন করে তারা হয়তো এই জোটে আসতে পারে। তো আপাতত নির্বাচনের আগ মুহূর্তে এখন পর্যন্ত তিনটা দলই দৃশ্যমান এই জোটে আসার পিছনে। এখন এই রাজনৈতিক শক্তি ভবিষ্যতে বাংলাদেশে কি প্রভাব ফেলতে পারে
সেটা এখন অনেকের কাছে প্রশ্ন, আদৌ তারা কি নির্বাচনী জোট, না তারা নির্বাচনের পরে যেই আসনটাই পাক না কেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে তারা হয়তো খুব ভালো সুবিধা করতে না পারলেও তাদের কিছু ক্যারিসমেটিক নেতা আছে, এটা সত্য কথা, যে যারা বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতে পারে। তাদের রাজনীতিটা আসলে বোঝাই যাচ্ছে যে তারা বর্তমানে সংসদের মুখী না হয়ে বা সিটের দিকে লক্ষ্য না রেখে ভবিষ্যতে 10 বছর 15 বছর একটা রাজনৈতিক প্ল্যান নিয়ে তারা মাঠে নেমেছে। সামনের দিনে তারা হয়তো যে সরকারি আসুক না কেন সেই সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে জনগণের সাথে তারা থাকবার প্রত্যাশা নিয়েই তারা রাজনীতি মাঠে নেমেছেন। তো এইরকম রাজনীতির তাদেরকে আমরা সাধুবাদ জানাই, যে বাংলাদেশে যে দ্বিদলীয় রাজনীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতির বাইরে আসলে বাংলাদেশের একটি মধ্যমপন্থী জোট, যারা বাংলাদেশকে সঠিক পথে নির্দেশনা দিবেন এবং দুর্নীতি, বাংলাদেশের যে বর্তমানে দুর্নীতি, যে অব্যবস্থাপনা, রাষ্ট্রীয় সংস্কারের যে কথাগুলো আমরা বিভিন্ন দিন ধরে স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটা বাস্তবায়নে তার ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা রেখে এই জোটকে আমরা স্বাগত জানাই। বাট এই জোটের কিছু ভুল ত্রুটি আছে এবং এই ত্রুটি বিচ্যুতিগুলো নিয়েও আমরা পরের এপিসোডে বিস্তারিত আলোচনা করব, যে এই জোটটি পথ চলতে গেলে কোন জায়গাতে তাদের প্রতিবন্ধকতা হতে পারে বা বর্তমানে তারা কি ভুলগুলো করেছে, ও এই জিনিসগুলো নিয়ে আমরা আরেকটি আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।